এবার শুধুমাত্র মাধ্যমিক পাশে ডিএসএসসি অর্থাৎ ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে এমটিএস এবং উচ্চ মাধ্যমিক পাশে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু নিয়োগ করা হচ্ছে। এছাড়া এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে, যেমন সুপারভাইজার পোস্ট, এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করতে পারবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 এটার ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। তো যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, একদম প্লেন, তোমার এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান নেই, কোনো রকম তোমার ডিপ্লোমা নেই, তাহলে কিন্তু তুমি এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে দেখে নেব যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা কিন্তু সরকারি চাকরি এবং স্থায়ী সরকারি চাকরি। কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা এবং কোথা থেকে কী ফর্ম পাবে, কি কি তোমার যোগ্যতা লাগবে, সব A to Z ডিটেলস আলোচনা করবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমত অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে তোমাদের স্যালারি দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা স্যালারি আছে। তারপরে সিভিলিয়ান মোটর ড্রাইভার, এখানে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকা স্যালারি। এরপরে দেখো এমটিএস বা মাল্টি টাস্কিং স্টাফ, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো 18,000 টাকা থেকে 56,900 টাকা তোমার স্যালারি দেওয়া হবে, এবং লোয়ার ডিভিশন ক্লার্কে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। আচ্ছা, তারপরে দেখো স্টেনোগ্রাফার গ্রেড 2, এখানেও কিন্তু 25,500 টাকা থেকে 81,100 টাকা স্যালারি দেওয়া হবে, এবং এখানেও কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। তারপরে দেখো সুপারভাইজার, এখানেও উচ্চ মাধ্যমিক পাশেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। 29,200 টাকা থেকে 92,300 টাকা স্যালারি দেওয়া হবে। তারপরে দেখো রয়েছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এখানেও 29,200 টাকা থেকে 92,300 টাকা স্যালারি দেওয়া হবে। তারপরে দেখো রয়েছে হার্ডওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর, তো 29,200 থেকে 92,300 একই স্যালারি। লাইনম্যান, এক্ষেত্রে 25,500 টাকা থেকে 81,100 টাকা স্যালারি। বোট বিল্ডার 19,900 থেকে 63,200 টাকা স্যালারি। তারপর টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট প্রিন্টিং মেশিন অপারেটর 18,000 টাকা থেকে 56,900 টাকা কিন্তু স্যালারি রয়েছে। তো এবার আমরা দেখব কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা দরকার। তুমি যদি প্লেন মাধ্যমিক পাস করো বা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু এমটিএস, এলডিসি, তারপরে সুপারভাইজার, স্টেনোগ্রাফার গ্রেড 2 এই সব পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো চলো এবার আমরা দেখে নেব কোন পোস্টে কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সিম্পল উচ্চ মাধ্যমিক পাস, নম্বরের কোনো কড়াকড়ি নেই। যে কোনো শাখায়, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের একটা স্কিল টেস্ট হবে, কি এ টাইপিং স্পিড অফ 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অর 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার, টাইম অ্যালাউডেড 10 মিনিটস। অর্থাৎ 10 মিনিট তোমাকে সময় দেওয়া হবে যখন তুমি রিটেনে পাস করবে। তারপর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে একটা, সেখানে 35টা ওয়ার্ড, 35 ওয়ার্ড পার মিনিটে কিন্তু তোমাকে টাইপ করতে হবে এবং 10 মিনিটের সময় দেওয়া হবে। ঠিক আছে, তাহলে বলতে পারো লোয়ার ডিভিশন ক্লার্কে শুধুমাত্র তোমার কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস হলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, আলাদা কোনো কিছু তোমার লাগছে না। তারপরে দেখো রয়েছে সিভিলিয়ান মোটর ড্রাইভার, এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে মাস্ট প্রসেস দ্য সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স, এখানে তোমার কিন্তু লাইসেন্স থাকতে হবে ফর হেভি ভেহিকেলস, আর 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্সও থাকতে হবে। ঠিক আছে, তো যাদের যাদের আছে তারা অবশ্যই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, কারণ এই ধরনের পোস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা অনেকটাই কম থাকে। তারপরে দেখো রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ অফিস অ্যান্ড ট্রেনিং, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট ফ্রম রেকগনাইজ বোর্ড অর ইনস্টিটিউট, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্সট্রা আর কোনো রকম না টাইপ লাগবে না কিছু, কোনো রকম কিছু তোমার এক্সট্রা লাগছে না। তারপরে স্টেনোগ্রাফার গ্রেড 2, এটার ক্ষেত্রে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং তার সাথে সাথে দেখো স্কিল টেস্টে কী থাকছে, 10 মিনিট সময় দিতে হবে, সময় দেওয়া হবে অ্যাট 80 ওয়ার্ড পার মিনিট। ট্রান্সক্রিপশন থাকবে 50 মিনিট ইংলিশে এবং অথবা 65 মিনিট হিন্দি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো রয়েছে সুপারভাইজার নেটওয়ার্কিং, এক্ষেত্রেও কিন্তু তোমার লাগছে ব্যাচেলর ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অর মাস্টার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি। তো এই ধরনের যদি ডিগ্রি তো কারোর থাকে অবশ্যই অ্যাপ্লাই করো, এখানে এই সব পোস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন অনেকটাই কম হয়। এবং তারপরে দেখো এখানে রয়েছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সার্ভিস, 2 বছরের অভিজ্ঞতা লাগবে, এবং ডিসেবল ওয়ার্কিং ইন লিনাক্স এনভায়রনমেন্ট, মানে তুমি যদি এই কাজগুলো ঠিকমতো জানো তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এখানে কিন্তু তোমার এইচএস পাস হতে হবে,
উইথ ডিপ্লোমা ইন নেটওয়ার্কিং অর ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু তোমার থাকতে হবে। সার্টিফিকেট থাকতে হবে ইন সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েটেড, আর 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর ডিসেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে, তুমি যদি এইগুলো জানো তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর দেখো রয়েছে হার্ডওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর, এখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং উইথ অ্যাডভান্স ডিপ্লোমা ইন কম্পিউটার হার্ডওয়্যার আর ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর তার সাথে কী থাকবে দেখো, সার্টিফিকেশন ইন ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন অ্যান্ড 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 বছরে তোমার কিন্তু এখানে অভিজ্ঞতা লাগছে। তারপরে দেখো রয়েছে লাইনম্যানের ক্ষেত্রে তুমি উচ্চ মাধ্যমিক পাস হলে তার সাথে সাথে ডিপ্লোমা ইন অপটিক্যাল ফাইবার কেবিল লাইন ম্যানেজমেন্ট এবং 2 বছরে তোমার এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, তো এগুলো তোমরা দেখে নেবে, যাদের যাদের এরকম যোগ্যতা আছে, কোয়ালিফিকেশান আছে, অবশ্যই অ্যাপ্লাই করবে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে বোট বিল্ডার, এখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস এবং 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে লাগছে। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট প্রিন্টিং মেশিন, এখানে তোমাদের কি থাকছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট পাস সার্টিফিকেট ইন প্রিন্টিং মেশিন অপারেটর ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউট অর ম্যাট্রিকুলেশন পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম রেকগনাইজ বোর্ড অ্যাটলিস্ট 1 ইয়ার, মানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস করেছো তুমি, ঠিক আছে, এবং তোমার 1 বছরের এক্সপিরিয়েন্স আছে, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস এবং তার সাথে যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার এজগুলো আমরা দেখে নেব যে কোন পোস্টের ক্ষেত্রে কত কি এজ চাওয়া হয়েছে। তো সবার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছে এখানে এজ রিল্যাক্সেশন। কিন্তু রয়েছে, যারা SC ST আছে তারা বয়সে ছাড় পাবে 5 বছর, যারা OBC আছে বয়সে ছাড় পাবে 3 বছর, এবং বাকি যে ক্যান্ডিডেট যারা কিনা বয়সে ছাড় পায় তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার কোন পোস্টের জন্য কত কি এজ লাগবে সেটা আমরা এবার দেখে নেব। দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্ক, এই পোস্টের ক্ষেত্রে তোমার কিন্তু 18 থেকে 27 বছর বয়স থাকতে হবে এবং তার সাথে এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। সিভিলিয়ান মোটর ড্রাইভার 18 থেকে 27 বছর। দেখো রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ 18 থেকে 25 বছর বয়স লাগবে। স্টেনোগ্রাফার গ্রেড 2 18 থেকে 27 বছর। সুপারভাইজার নেটওয়ার্কিং 18 থেকে 27 বছর তোমার কিন্তু এজ লাগবে। আর প্রত্যেকটা যে এজ রয়েছে তার সাথে তোমরা কিন্তু এজের রিল্যাক্সেশন পেয়ে যাবে। তারপরে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন 18 থেকে 27, তারপরে হার্ডওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর 18 থেকে 27, লাইনম্যান 18 থেকে 27, বোট বিল্ডার 18 থেকে 27, এবং তারপরে দেখো রয়েছে টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট প্রিন্টিং মেশিন অপারেটর 18 থেকে 25 বছর কিন্তু এজ লাগবে এখানে। বোঝা গেল? তারপরে দেখো এখানে কি রয়েছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে। এলিজিবল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই টু এনি অফ দ্য অ্যাবভ পোস্ট সাবজেক্ট টু ভ্যাকেন্সিজ অ্যান্ড কোয়ালিফিকেশন। তারপরে অর্থাৎ এলিজিবল ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী। নো অবজেকশন সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড ফর পার্সন ওয়ার্কিং ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, যদি কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি হয় তাহলে তাদের NOC সার্টিফিকেট লাগছে। ইন কেস এক্স সার্ভিসম্যান সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর ডিসচার্জ সার্টিফিকেট বুক ইজ টু বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, এবং তারপরে দ্য ফলোয়িং ডকুমেন্ট শুড বি অ্যাটাচ, অর্থাৎ এখানে যেটা বলেছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কিন্তু সব অ্যাটাচ করে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কোথায় পাবে? দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ না, পরিষ্কার লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি টাইপড, তুমি টাইপও করে নিতে পারো অথবা তুমি কিন্তু নিয়ে নিতে পারো। কোথা থেকে নেবে? DSSC ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যখন যাবে, এই ওয়েবসাইটে গেলেই কিন্তু তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দেওয়ার। আচ্ছা, তারপরে দেখো রয়েছে কি কি দিতে হবে তার সাথে। দ্য কালার ফটোগ্রাফ উইথ ব্যাকগ্রাউন্ড টু বি আপলোডেড, কালার ফটোগ্রাফ থাকতে হবে, এবং সিগনেচার ক্যান্ডিডেটের থাকতে হবে, সেলফ অ্যাটেস্টেড কপি, তারপরে মানে তুমি যে ডকুমেন্টস দিচ্ছ সেগুলো সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে। ঠিক আছে, তো এগুলো তোমরা মোটামুটি জানোই। এবং এখানে দেখো ডিমান্ড ড্রাফট 100 টাকার কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে হবে তোমাদের এখানে, এবং পেবেল অ্যাট কানাড়া ব্যাংক DSSC ব্রাঞ্চ কোড 16239 টু বি এনক্লোজ। তো এই পেবেল অ্যাটে কানাড়া ব্যাংক এটা লিখতে হবে DSSC, এবং এখানে 100 টাকা তোমাদের কিন্তু ফি দিতে হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে সেলফ অ্যাড্রেস এনভেলপ, অর্থাৎ মানে তোমাকে যে অ্যাডমিট পাঠাবে তো তখন তার সাথে ভেতরে একটা ছোটো খাম দিতে হবে। তো সেটা হচ্ছে 10x22 সেমিস উইথ 56 টাকার পোস্টেজ স্ট্যাম্প, 56 টাকার স্ট্যাম্প দিয়ে তোমাকে আলাদা করে একটা খাম কিন্তু ভেতরে দিয়ে দিতে হবে, যেটার মধ্যে কি হবে তোমার যে এবং সেখানে তোমার ঠিকানা লিখে দিতে হবে, ওই ঠিকানায় তোমার কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাপ্লিকেশন টু বি মেনশন কেয়ারলি এনভেলপ, অর্থাৎ যে খাম রয়েছে সেই খামের ওপরে তোমরা কী লিখবে? অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছে সেই পোস্টটা লিখবে, অ্যান্ড অ্যাড্রেস টু বি, তারপরে কোন অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের এটা পাঠাতে হবে। তারপর দেখো বলেছে মোড অফ সিলেকশন, কীভাবে তোমাদের সিলেকশন হবে। অল অ্যাপ্লিকেশানস উইল বি স্ক্রুটিনাইজড
in terms of age limits, minimum qualification, documents and certificates. Thereafter eligible candidates will be issued call letters. মানে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলো যখন পৌঁছাবে সেগুলো আগে স্ক্রুটিনি করা হবে এবং তারপরে তোমাদের কিন্তু কী করা হবে, কল লেটার মানে অ্যাডমিট পাঠানো হবে, পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড দেওয়া হয় বা কল লেটার সেটা পাঠানো হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর রিটেন টেস্ট। প্রথমে তোমাদের একটা রিটেন টেস্ট নেওয়া হবে এবং দ্য রিটেন টেস্ট কনসিস্ট অফ জেনারেল ইন্টেলিজেন্স। তোমার রিটেন টেস্টে কী কী থাকবে, রিটেন টেস্টে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স, অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রেড স্পেসিফিক। তো এগুলো কিন্তু তোমাদের থাকছে। অর্থাৎ তুমি যদি লাইনম্যানের জন্য অ্যাপ্লাই করো তাহলে সেই লাইনম্যানের ট্রেড রিলেটেড তোমাদের কিন্তু এখানে কিছু কোশ্চেন থাকবে। দ্য কোশ্চেন কাম অ্যান্সার পেপার উইল বি ইংলিশ অ্যান্ড হিন্দি। ইংলিশ এবং হিন্দিতে তোমার কোশ্চেন পেপার থাকছে। তো এইভাবে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। আর একটা যেটা বলেছে, শর্ট লিস্টের যারা ক্যান্ডিডেট থাকবে তাদের কিন্তু স্কিল টেস্টের জন্য ডাকা হবে, ঠিক আছে। আর একটা জিনিস দেখে নাও, দ্য ভেন্যু অফ রিটেন টেস্ট অথবা স্কিল টেস্ট ইজ, মানে তোমার রিটেন টেস্ট বা কোনো স্কিল টেস্ট যত এক্সাম হবে সেটা কিন্তু তোমাকে দিতে হবে DSSC ওয়েলিংটন, এই ঠিকানায় কিন্তু তোমাদের দিতে হবে, ঠিক আছে। এবার কথা হলো অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে। দেখো 21 দিন বলেছে, যেদিন এই নোটিফিকেশানটা আউট হয়েছে অফিসিয়ালি তার থেকে 21 দিন পর্যন্ত লাস্ট ডেট। এবার 29 মেতে কিন্তু এটা বেরিয়েছে, তাহলে তারপরে থেকে 21 দিন তুমি ধরে রাখো। তো সেই হিসাবে এখনও কিন্তু 18-19 দিন সময় রয়েছে। তোমরা অবশ্যই যদি চাও তো অ্যাপ্লাই করতে পারো। ডিসক্রিপশানে আমি এর অফিসিয়াল নোটিশের লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে, সেখানে জয়েন হবে এবং তোমরা কিন্তু এর যে অফিসিয়াল নোটিশ সেটা পেয়ে যাবে। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।